This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শওকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আর এই অভিযোগ আনছে জমি রক্ষা কমিটি। আবাস যোজনার টাকা আটকে রেখেছে শওকত মোল্লা, এমনই অভিযোগ করা হচ্ছে। ভাঙড় 2 বিডিও অফিসে ডেপুটেশন জমি রক্ষা কমিটির। আমি সত্যজিতের সঙ্গে কথা বলতে চাইবো। সত্যজিৎ, ঠিক অভিযোগে মানে যে ডেপুটেশন দেওয়া হয়েছে তারপরে কি বলা হয়েছে? না, আরো একবার যোগাযোগ করার চেষ্টা করবো। কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এই মুহূর্তে। নিঃসন্দেহে এটা বড় একটা খবর। কি কারণে বা কেন এই অভিযোগ, যেখানে জমি রক্ষা কমিটির তরফ থেকে বলা হচ্ছে শওকত মোল্লার নির্দেশেই আবাস যোজনার টাকা আটকে দেওয়া হয়েছে, আটকে রাখা হয়েছে 496 জন উপভোক্তার ঘরের টাকা। ঠিক কি অভিযোগ সামনে আসছে, ডেপুটেশনে কি বলা হয়েছে, আমি সত্যজিতের থেকে জানবো। সত্যজিৎ, দেখো, জমি কমিটির অভিযোগ যে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার নির্দেশে পোলেঘাট 2 গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক সাধারণ মানুষের আবাস যোজনার ঘরের টাকা আটকে দেওয়া হয়েছে। তাদের দাবি ইতিমধ্যেই প্রায় 496 জন উপভোক্তার ঘরের টাকা আটকে রাখা হয়েছে। পাশাপাশি যারা সিএমআরআই দপ্তরে অভিযোগ জানিয়েছিল এবং প্রায় 1300 জন মানুষের ঘরের সার্ভে প্রক্রিয়া হওয়ার কথা, তাদেরও বন্ধ করে রাখা হয়েছে শুধুমাত্র শওকত মোল্লার নির্দেশে। সে কারণের জন্যই তারা বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছেন এবং যদি তাদের ডেপুটেশন মোতাবেক বিডিও অফিস থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনে তারা নামবেন বলেই কিন্তু নজর রাখো। ধন্যবাদ। যারা গরিব মানুষ তারা ঘর পাবে, তাদের ঘরের এগুলো বন্ধ করে দিচ্ছে। আর আমার জায়গায় ব্যবসা করে খাচ্ছে, আর আমার জায়গায় ওই বন্ধ করে দিচ্ছে। তাহলে ব্যবসা কোনো আমরা বন্ধ করে দিতে জানি। আর ভাঙড় শান্ত রয়েছে, ভাঙড় কিন্তু আমরা উত্তপ্ত করেই ছাড়বো। এগুলো করছে শওকত মোল্লা, আর শওকত মোল্লার ইঙ্গিতে ভিডিও, জয়েন্ট ভিডিও সব শুনছে কথা, তার কথা। ভিডিওর ইচ্ছে মতন করা চলবে না। আমরা ভাঙড় শান্ত রেখেছি, ভাঙড় কিন্তু আবার উত্তপ্ত করব। রাতের অন্ধকার, আর তার মধ্যে চলল বুলডোজার, আর সেই বুলডোজারে নষ্ট হয়ে গেল জীবিকা। 9টা দোকান মালদায় ভেঙে ফেলা হলো, গুড়িয়ে ফেলা হলো। আর এখানেই ব্যবসায়ীদের অভিযোগ যে পুরো ঘটনা ঘটেছে তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটারের বিরুদ্ধে। আদালত নির্দেশ দিয়েছে, তা সত্ত্বেও সেটা অমান্য করা হয়েছে। মালদায় গভীর রাতে বুলডোজার চালিয়ে 9টা দোকান কিভাবে ভেঙে দেওয়া হচ্ছে তার ছবি দেখছেন। তৃণমূল নেতার মদতে প্রমোটারের দৌরাত্ম বলে অভিযোগ করছেন মালদার ব্যবসায়ীরা। জাতীয় সড়কের উপরে থাকা দোকান ভেঙে লুটপাটও করা হয়েছে বলে তারা অভিযোগ তুলছেন। কাঠগড়ায় তৃণমূল নেতা রাজীব শর্মা ঘনিষ্ঠ ব্যবসায়ী। প্রমোটারের সঙ্গে আমাদের হচ্ছে আমরা বসে সুস্থভাবে বলেছিলাম যে আমাদের তুমি নতুন করে বিল্ডিং করো, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের যেরকমভাবে আমাদের দোকানঘর আছে, একটু ছোট বড় যাই হোক, সে আমাদেরকে মনে করো আমাদের দোকানঘর আমাদেরকে দিতে হবে। উনি তাতে দিতে আমাদের নারাজ, উনি কোনো রকম দোকানঘর দিবেন না। উপর মহলে নেতা মন্ত্রীর হাত না থাকলে তো এত বড় ঔদ্ধত্য কেউ দেখাতে পারে না। অবশ্যই আমাদের এখানে যে দল আছে সেই দলেরই হাত থাকতে পারে। কোন দল আছে? অবশ্যই তৃণমূল দল আছে, কাউন্সিলর, সবারই হাত আছে। না তো কেউ তো রুখে দাঁড়াচ্ছে না। যদি হাত না থাকতো তাহলে তো রুখে দাঁড়াতো। মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়ে চিঠি লিখছে মালদা চেম্বার অফ কমার্স। তারা বলছেন যে 48 ঘন্টার ডেডলাইন, পদক্ষেপ না করলে ধর্মঘট করবেন। যদি আমরা দেখি যে 48 ঘন্টার মধ্যে কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এটা সম্পূর্ণভাবে একটা বন্ধ আমরা ডাকবো। এবং আমরা আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছি যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তাকেও আমরা চিঠি পাঠাবো যে এই মানব দরদী মুখ্যমন্ত্রী যিনি বারবার চেষ্টা করেন ফুটপাতের ব্যবসায়ীকেও পুনর্বাসনের ব্যবস্থা করেন, সেখানে এই জায়গায় একটা ঘর ভেঙে দেওয়া হচ্ছে। এটা যেরকমভাবে ব্যবসায়ী আছে তার পিছনে কোনো রাজনৈতিক নেতা থাকতে পারে। আগেও এই জমি নিয়ে মামলা গড়িয়েছে আদালতে। দোকান সরানো যাবে না, এই নির্দেশ স্পষ্ট ছিল আদালতে। তারপরেও গভীর রাতে বুলডোজার চালানো হলো, গুড়িয়ে দেওয়া হলো দোকান। শুধু দোকান নয়, এই ব্যবসায়ীদের জীবিকার উপরে বুলডোজার চলল। তৃণমূলকে নিশানা করছে বিজেপি, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা রাজীব শর্মা। যদি সমস্ত কিছু বৈধ থাকে তাহলে রাতের অন্ধকারে ভাঙতে হয় নাকি? তাহলে কোর্টের সমস্ত কাগজপত্র দিয়ে দিনের বেলা নোটিশ করে ভাঙবে। রাতের অন্ধকারে ভাঙছে মানে জানতে হবে অবৈধ ব্যবস্থা আছে, এবং সম্পূর্ণ এই ব্যবস্থার পিছনে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব যুক্ত আছে, প্রশাসন যুক্ত আছে, সেই জন্য এই ঘটনা ঘটেছে। আমরা ব্যবসায়ীরা যদি
নামে আন্দোলনে ভারতীয় জনতা পার্টি ব্যবসায়ীদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। না না না, আমার মিথ্যা কথা অপপ্রচার করছে তার এটা। কারণ ওটা আমি কি কোনো কিছু এখনো কিনিনি বা কোনো কিছু আমার কাছে কিছুই নেই, এগ্রিমেন্ট কিছু নেই। যদি ওরা ওরকম করে তাহলে মানহানি কেস করতে হবে, এরকম কিচ্ছু নেই। আমাকে কোনো ওরা এগ্রিমেন্ট দেখাতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কারণ ওই প্রপার্টিটা আমরা শুনেছিলাম, আমাদের এক পরিচিতির লোকের আছে, মারা গেছে, ওনার মেয়ের আছে, মেয়েটা মানে মাইনর। আমি এইটুকুটা শুনেছিলাম, তাছাড়া আমি কিচ্ছু জানি না। আগে আমরা করেছিলাম, মানে আপনার এই ব্যাংকের লোক এসেছিল অপশনের জন্য, তখন তো আমরা সামনে কথাবার্তা রাখি হয়েছে। তারপরে আমরা দেখলাম যে এখানে অনেক ঝামেলা, সব ঝামেলাটা কি করবো বলুন? আমরা ব্যবসা করি, সব ঝামেলাটা আমাদের কাছে। ব্যারাকপুরের দিকে নজর রাখতেই হবে। বৃদ্ধ খুনে অভিযুক্ত কাউন্সিলরের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে। অনন্ত, কতদিনের হেফাজত এবং এখন অব্দি কি কি নির্দেশ? দেখো, ব্যারাকপুর আদালত 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এবং পুলিশ, ব্যারাকপুর থানার পুলিশ 7 দিনেরই পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছিল ব্যারাকপুর আদালতকে। সেই 7 দিনই মঞ্জুর করলো ব্যারাকপুর আদালত। তবে দেখো, আজকে যে ব্যারাকপুর আদালতে রবিন ভট্টাচার্য কিন্তু নিজের সওয়াল বিচারকের কাছে নিজেই করেন। তারপরে বেশ কিছুক্ষণ তার সেই বক্তব্য রিজার্ভে রাখা হয়। তারপরে বিচারক 6টা নাগাদ তাকে নির্দেশ দেন যে পুলিশকে পুলিশ হেফাজতে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। কি করে বিদ্রোহ খুন হলো, কিভাবে কি ঘটনা ঘটেছিল, তার তদন্তের জন্যই এই 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। ধন্যবাদ অনন্ত। তৃণমূল কাউন্সিলরের লাঠিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ আর অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের ফাঁসির দাবিতে বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপির বিক্ষোভে ব্যারাকপুরে চিড়িয়ামোড় তুলকালাম হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ব্যাপক ধস্তাধস্তিও হয়। অর্জুন সিং এর নেতৃত্বে আদালত অভিযানে মাঝপথে বাধা দিতে থাকে পুলিশ, কারণ কাজে বাধা পড়ছিল আর মিছিল আটকাতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তায় বসে তখন বিক্ষোভ শুরু করেন বিজেপি নেতৃত্ব। শুরু হয়ে গেছে আবার অর্জুন সিং এর সাথে, এবং সাথে যারা বিজেপির কর্মী আছে, বিজেপির সভাপতি তাপস ঘোষ রণক্ষেত্র চেহারা নিয়েছে। মিছিল আদালতে যেতে না দিতে মরিয়া পুলিশ, ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ, পুলিশের যত উচ্চ আধিকারিকরা আছে পুরো ব্যারিকেড করে আছেন, মিছিল যাতে যেতে না পারে। বসে পড়েছেন সবাই, যেতে না পারে আদালতের সামনে, আদালত থেকে ঢিল ছোড়া দূরত্বে। সেই রবিন ভট্টাচার্যকে খড়দা থানার ওসি জামাই আদর করে ওর গেস্ট হাউসে সারা রাত রেখে খাইয়ে দাইয়েছে। এটা কি ভাবছে এইখানে কোর্ট শেষ হয়ে যাবে? হাই কোর্টে, সুপ্রিম কোর্টে ওকে নিয়ে যাব আমি। আমাকে চিনে না, আমি যে জায়গা ওকে পৌঁছে দেব ও অ্যাডভোকেট হওয়ার লজ্জা পাবে। আমাদের তো যেহেতু পরীক্ষা আছে আমরা অবস্থান তুলে নিচ্ছি, কিন্তু অবস্থান যেদিন পরীক্ষা শেষ হবে তারপরে আইন ভঙ্গ আন্দোলন হবে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা, তার জন্য আন্দোলন থেকে একটু বিরত থাকছেন, সেই মিছিলই আবার ফিরিয়ে নিচ্ছেন আদালতের দিকে না গিয়ে। মাধ্যমিক পরীক্ষার পর আবার তারা আন্দোলনে নামবেন। রবিন ভট্টাচার্য, যিনি কাউন্সিলর, আইনজীবী, তার করার কঠোর শাস্তির দাবিতে। যে কাউন্সিলরের নামে এই অভিযোগ তিনি একজন প্রথিতযশা আইনজীবী। এর আগে আমরা দেখেছি আরজিকর কাণ্ডে যার নামে অভিযোগ তিনি একজন ডাক্তার। তারপরেও আমরা দেখেছি বিভিন্ন সমাজের ক্ষেত্রে যাদের নাম অভিযোগে উঠে এসেছে তারা কেউ ইঞ্জিনিয়ার, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কেউ বড় ব্যবসায়ী, বা এমনকি গায়ক কিংবা নায়কের নামেও, চলচ্চিত্রের যারা নায়ক তাদের নামেও এই ধরনের অভিযোগ উঠে এসেছে। যদি তৃণমূলের সঙ্গে থাকেন, একদিন না একদিন তৃণমূলের এই কালিমা আপনার গায়ে লাগবে এবং আপনাকে এই ধরনের বিষয়ের সঙ্গে মধ্যে যেতে হবে অভিযুক্ত হিসেবে। কারণ তৃণমূলের সিস্টেমই এটা, প্রত্যেক সময় মানুষ থেকে অমানুষে তৈরির যে কারখানা, তার নামই তৃণমূল। তৃণমূল কংগ্রেস একটা ডিসিপ্লিন দল, কোনো হুলিগিজমের এখানে কোনো স্থান নেই। অন্যায় করলে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের বলা আছে, ডিসিপ্লিনারি কমিটি বিভিন্ন লেভেলে আছে, তারা কাজ করবে এবং তৃণমূল করতে গেলে মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে। ঔদ্ধত্যের কোনো স্থান তৃণমূল কংগ্রেসে নেই।
সদস্যকে বেধড়ক মার। এই পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসছে। গ্রামে সালিশি সভা বসে, সেখানে পুলিশ উপস্থিত ছিল। সেই সালিশি সভা, সেখানে কিন্তু এই ঘটনা ঘটে। পঞ্চায়েত সদস্যকে পুলিশ আটক করতে গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে গাড়িতে তোলার সময় ক্ষিপ্ত জনতা বেধড়ক মারধর করে। পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের শাস্তির দাবি জানিয়েছে তরুণীর পরিবার। বাচ্চাটার পেটে হওয়ার পরে যখন খাইয়ে করতে গেছে, সেটা আমাকে কি বলেছে, যে ওর পেটে টিউমার হয়েছে, টিউমারটা যদি বাস্ট হয়ে যায় তোমার মেয়েকে তুমি বাঁচাতে পারবে না। কে বলেছে? ফারুক সদস্য বলেছে। ওকে একা নিয়ে ভর্তি করতে যাচ্ছিল। আমার দিদি ওই সিনা মেয়ে বলে একা ছাড়েনি, আমার দিদিও গেছে। যাওয়ার আমার দিদিকে বাইরে দাঁড় করে রাখে। তখন ওকে নিয়ে গিয়ে বাচ্চাটাকে নষ্ট করেছে। তারপরে ওদের মধ্যে একটা রেকর্ডিং ছিল, রেকর্ডিংটা কে ভাইরাস করেছে না করেছে আমি জানি না। আমাদের ডাক্তারি মেডিকেলের এতে মেয়েটিকে পরীক্ষা নিরীক্ষা করে যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে তো তার বিচার হবে, আর আইনের মতো নিশ্চয়ই যাবে। আর একটা কথা, তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে কেউ যদি দোষ করে থাকে তার শাস্তি তারা দিয়ে থাকে। এখানে অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য যে জনরোষের মুখে পড়েছে। আর এবার আপনাদের দেখাবো এখানেও একজন তৃণমূল কাউন্সিলর, তিনি অভিযুক্ত নাকি প্রাক্তন বিএসএফ কর্মীর স্ত্রীকে শ্লীলতাহানি করেছেন, এমনই অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ উঠেছে টাকি পুরসভার 10 নম্বর ওয়ার্ডে। গতকাল রাতে মহিলার বাড়ি থেকে কিছুটা দূরে তৃণমূল কাউন্সিলর লোকজন ছিল, তারাই শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পুলিশের দ্বারস্থ হন, কিন্তু 2 বছর আগে মহিলার স্বামী প্রাক্তন বিএসএফ কর্মীকে এরা মারধর করে উঠছিল বলেও অভিযোগ করা হচ্ছে। অর্থাৎ এই তৃণমূল কাউন্সিলর আর তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে সেই সময় অভিযোগ ছিল। হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলে অভিযোগ করা হয়। পরে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন বিএসএফ কর্মী। কাউন্সিলর মামলা তোলার জন্য চাপ দিয়েছিলেন বলে অভিযোগ। সব অভিযোগ অস্বীকার করছেন অবশ্য অভিযুক্ত শাসক কাউন্সিলর। আমি হাটে যাচ্ছিলাম, তখন আমাকে বাইক বাহিনী 3-4 জন হবে, আমার মুখ এসে চেপে ধরলো, জড়িয়ে পেঁচিয়ে একদম চাদর দিয়ে ধরে আমাকে প্রচণ্ডভাবে হেনস্থা করলো। 2-3 জনের আওয়াজ চিনতে পেরেছি, এদের আওয়াজগুলো আমি চিনতে পেরেছি। আমি চাইছি এই যে সমাজবিরোধী ক্রিমিনাল এবং যারা এই যে ঘৃণ্য চক্রান্ত করে এইসব কাজগুলো করছে, এদেরকে উপযুক্ত শাস্তি, এবং যারা এই কাজে এদেরকে সাহায্য করবে তাদেরও শাস্তি জানাচ্ছি। যারা ভবিষ্যতে, আমি চাই যে এই যে নোংরামি এটা বন্ধ। মদের টাকা দেয়নি মা, তাই কুপিয়ে খুন। এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। বিস্তারিতভাবে জানাচ্ছেন কৌশিক, আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। কৌশিক, কিন্তু মারাত্মক অভিযোগ করা হচ্ছে, কি হয়েছে? পুলিশ গ্রেফতার করেছে? দেখো, অভিযুক্তকে কিন্তু পুলিশ ইতিমধ্যে আটক করেছে এবং যে ঘটনা সম্বন্ধে যেটা জানা গেছে, যে মদ খাওয়া টাকা না দেওয়ায় কিন্তু বটি করে মাকে কুপিয়ে খুন করেছে। বাবা বাঁচাতে এলে বাবাকেও কিন্তু বটির আঘাত করা হয়েছে এবং বাবা কিন্তু এই মুহূর্তে গুরুতর জখম অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যেটা জানা গেছে যে এই অভিযুক্ত কিন্তু প্রায় মদ্যপ নেশা করতো, মদ খেত এবং বাড়িতে টাকা পয়সার জন্য মা বাবার উপর অত্যাচার করতো। ঠিক একইভাবে আজকেও কিন্তু সেই একই ঘটনা, বাড়িতে ঢুকে সে যথারীতি মা বাবার কাছে টাকা, মদ খাওয়ার টাকার জন্য জুলুম জারি করে এবং তাতে কিন্তু তার মা কিন্তু দিতে আপত্তি করলে একদম বাড়ির যে বটি, সেই বটি এনে তার মাকে কোপায়। মায়ের চিৎকারে বাবা ছুটে আসে, বাবাকেও কিন্তু একদম কোপানো হয়েছে, বাবা কিন্তু গুরুতর জখম। এই যখনই বাড়িতে চিৎকার চেঁচামেচি হয়েছে, প্রতিবেশীরা ছুটে এসে কিন্তু বাবা ও মাকে কিন্তু উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে যাওয়ার পর মাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। যদিও ইতিমধ্যে পুলিশ খবর পেয়ে অভিযুক্তকে ইতিমধ্যে আটক করেছে। ধন্যবাদ।